নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ফের ব্লু লাইনে বিভ্রাট, সিগন্যালিং এর জেরে দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে মেট্রো। অফিস টাইমে চরম ভোগান্তির মধ্যে নিত্যযাত্রীরা। আশঙ্কা প্রকাশ করে বার্তা দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। পাহাড়ি টয় ট্রেন পরিষেবা আরও বাড়াতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। নিউ জলপাইগুড়ি থেকে স্থায়ী টয় ট্রেন চালু করা হচ্ছে। নজরে আলফালাহের আর্থিক লেনদেন, দিল্লি সহ 25 জায়গায় তল্লাশি ইডির। দিল্লি বিস্ফোরণের পরেই তদন্তকারীদের নজরে ফরিদাবাদের বিশ্ববিদ্যালয়। আত্মঘাতী হামলার পক্ষে ব্যাখ্যা, ওমরের ভিডিও বার্তা ফাঁস, সেখানেই ছিল দিল্লি বিস্ফোরণের ইঙ্গিত। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল এবং নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে সোমবারের পর মঙ্গলবারও পথে নামলেন চাকরি প্রার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিন ফ্রেশারদের পাশাপাশি যোগ দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। একই সঙ্গে অভিজ্ঞতার জন্য ধার্য ওই বাড়তি 10 নম্বরকে ঘিরে কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের হল। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল এবং নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে সোমবারের পর মঙ্গলবারও পথে নামলেন চাকরি প্রার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিন ফ্রেশার্সদের পাশাপাশি যোগ দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। একই সঙ্গে অভিজ্ঞতার জন্য ধার্য ওই বাড়তি 10 নম্বরকে ঘিরে কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের হল। আবেদনকারীদের প্রশ্ন, সরকারি স্কুলের শিক্ষকরা যদি অভিজ্ঞতার জন্য 10 নম্বর পান, তবে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন বঞ্চিত হবেন? আদালত ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে। 28 নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার চাকরি প্রার্থীদের আরও দাবি, নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশ না হলে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ থেকে যাবে। শূন্যপদ বৃদ্ধি নিয়ে মঙ্গলবার সরব তারা। সোমবার প্রতিবাদকারীরা সরকারের উদ্দেশ্যে 3 ঘন্টা ডেডলাইন বেঁধে দিলেও তার আগেই পরিস্থিতি জোরালো হয়। অভিযোগ, কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই পুলিশ শক্ত হাতে সরিয়ে দিতে যায় আন্দোলনকারীদের। বিকাশ ভবনের সামনে উত্তেজনা তখন চরমে পৌঁছায়। চাকরি প্রার্থীদের আরও অভিযোগ, 60-এ লিখিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়া অনেকেই নাকি ইন্টারভিউতে ডাক পাননি। তাদের দাবি, ফুল মার্কস পেয়েও যদি ইন্টারভিউয়ের তালিকায় নাম না থাকে, তবে নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তো উঠবেই। তাই অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া অতিরিক্ত 10 নম্বর পুরোপুরি প্রত্যাহার করার দাবি জোরালো হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে শিক্ষা দফতরের বিবৃতি, যোগ্য নথি না থাকলে ভেরিফিকেশনে বাদ পড়বেন প্রার্থীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে নিয়োগের পর শূন্যপদ আরও বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। সব মিলিয়ে বিকাশ ভবনের সামনে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে, আর নিয়োগ প্রার্থীদের দাবি হয়ে উঠছে আরও তীব্র। হাই নিউজ নেটওয়ার্ক। পুর নিয়োগ দুর্নীতি, ইডি নজরে মন্ত্রীকন্যা। ইডি দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসুর মেয়ে। আইনজীবীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে সল্টলেকে ইডি দপ্তরে যান মোহিনী বসু। সোমবার মন্ত্রীর জামাইয়ের পরে মঙ্গলবার কন্যা মোহিনী বসুকে ইডির জিজ্ঞাসাবাদ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে মন্ত্রীকন্যা। ইডি দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসুর মেয়ে। আইনজীবীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে সল্টলেকে ইডি দপ্তরে যান মোহিনী বসু। সোমবার মন্ত্রীর জামাইয়ের পরেই মঙ্গলবার কন্যা মোহিনী বসুকে ইডির জিজ্ঞাসাবাদ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুর নিয়োগ মামলায় ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি মন্ত্রী সুজিত বসু সল্টলেকের একটি বাড়ি এবং অফিসেও তল্লাশি চলে। শুধু তাই নয়, সুজিত বসুর ছেলের রেস্তোরাঁতেও। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয় বিপুল নগদ। এরপরে গত সপ্তাহে মন্ত্রীর স্ত্রী, পুত্র এবং কন্যাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাংকের নথি, ঋণ সংক্রান্ত নথি নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেই মতো এদিন দুপুরে আইনজীবীকে সঙ্গে নিয়েই ইডির দপ্তরে হাজিরা দেন মোহিনী বসু। তার সঙ্গে বেশ কিছু নথিও ছিল বলে জানা গিয়েছে। তবে সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি মোহিনী বসু। কয়েক ঘণ্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। বলে রাখা প্রয়োজন, পুর নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে তা খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি হোটেল ব্যবসাতেও বিনিয়োগ করা হতে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
সেই সমস্ত বিষয়ে আরও গভীরে গিয়ে খোঁজ করতেই এদিন মন্ত্রীকন্যাকে তলব করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে ভোটারদের, কিন্তু সেই ফর্ম ফিল আপ নিয়ে নানাবিধ প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার ওটিপি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের সিইও দফতর। এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে ভোটারদের, কিন্তু সেই ফর্ম ফিল আপ নিয়ে নানাবিধ প্রশ্ন থেকেই যাচ্ছে। তার জবাব দিতেই ইতিমধ্যে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের সিইও দফতর। সেখানে একটি বিশেষ বিষয় নিয়েও সতর্ক করা হচ্ছে সমস্ত ভোটারদের, সেটি হলো ওটিপি। দুর্নীতির যে কোনো শেষ নেই তা সকলেরই জানা, আর এই সমস্ত কাজ যেখানে সাধারণ মানুষকে যাবতীয় তথ্য ফোন নম্বর সহ দিতে হচ্ছে, সেখানে জালিয়াতি করার চেষ্টা হবে না, এটা ভাবাও ভুল। ঠিক এই জায়গা থেকেই আগে ভাগে সতর্ক করেছে নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো বিষয়ে তারা ফোন করে ওটিপি চান না। তাই কেউ যদি এমন দাবি করে বা কোনো ওটিপি চায়, তাহলে সতর্ক থাকতে হবে। সিইও দফতরের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এসআইআর সংক্রান্ত কাজে কমিশন বা বিএলও কেউও কোনো ওটিপি চান না। তাই মনে রাখতে হবে, এনুমারেশন ফর্মে কিছু ভুল রয়েছে, আপডেটের জন্য ওটিপি লাগবে, এই বলে যদি কোনো ফোন আসে তাহলে তা হবে ফাঁদ। কেউ যেন কোনো ওটিপি বা কোনো তথ্য না দেন তাদের। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনো পর্যন্ত প্রায় 8 কোটি এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। আগামী 4 ডিসেম্বরের মধ্যে ফর্ম সংগ্রহের কাজও শেষ হবে। তবে অনেকে এখনো ঠিকভাবে বুঝতে পারছেন না ফর্ম ফিল আপ ভুল হলে কি হবে বা কিভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন। সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিইও দফতর। ওটিপির বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। জন্মদিনে প্রয়াত জুবিন গার্গকে স্মরণ মমতার। মাত্র 2 মাস আগেই অকাল প্রয়াত হয়েছেন 52 বছরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। মঙ্গলবার এক স্যান্ডেলে পোস্ট করে জুবিনের জীবন জুড়ে সীমাহীন সুরেলা সফরের কথা মনে করালেন বাংলার মুখ্যমন্ত্রী। বছর ঘুরে এসেছে জন্মদিন, কিন্তু এই প্রথম জন্মদিন পালনের জন্য তিনি নেই ইহজগতে। মাত্র 2 মাস আগেই অতীত হয়ে গিয়েছেন। অকাল প্রয়াত সঙ্গীত প্রতিভা জুবিন গার্গের মৃত্যুর পর এই প্রথম জন্মদিন। আর এই দিনটিকে স্মরণ করে আবারও তাকে শ্রদ্ধায় স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক স্যান্ডেলে পোস্ট করে জুবিনের জীবন জুড়ে সীমাহীন সুরেলা সফরের কথা মনে করালেন তিনি। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অসমের ভূমিপুত্র জাতীয় স্তরে বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। যদিও তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনো কিছুটা রয়েছে। নিছকে দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনো ষড়যন্ত্র, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। কিন্তু এসবের ঊর্ধ্বে জুবিনের মতো এক বিস্ময় প্রতিভাকে হারানো এদেশের সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি। তা অস্বীকার করার কোনো উপায় নেই। তার মৃত্যুর খবর পেয়েই ভাই সম্বোধন করে শোক প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা সংস্কৃতিপ্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 2 মাসের মাথায় জুবিনের জন্মদিনটাও ভুললেন না তিনি। মঙ্গলবার সকালে নিজের এক স্যান্ডেলে জুবিনের উদ্দেশ্যে অতি সংক্ষিপ্ত বার্তা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতেই মিশে অসীম শ্রদ্ধা আর প্রিয়জন হারানোর শোক। মমতার বার্তা, বিখ্যাত বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গার্গকে তার জন্মদিনে স্মরণ করছি। তার সুর সমস্ত সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আসলে ভাষা সংস্কৃতি নির্বিশেষে জুবিনের মতো শিল্পীরা তো কখনো কোনো গণ্ডিতে বাধা থাকেন না, সীমাবদ্ধ থাকে না তাদের জনপ্রিয়তাও। আর তাই পার্থিব জীবন ছেড়ে চলে গেলেও অনুরাগীদের মনে তিনি চিরস্মরণীয়, জীবনেরই দূত। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা পুলিশে বড়সড় রদবদল। 21 জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের বদল করল লালবাজার।
বদলি করা হয়েছে থানার অফিসার ইনচার্জদের। কলকাতা পুলিশে বড়সড় রদবদল। 21 জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের বদল করল লালবাজার। থানার অফিসার ইনচার্জদের বদলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায় হলেন তালতলা থানার ওসি। সিথি থানার অতিরিক্ত ওসি মনীষ মজুমদার হলেন উল্টোডাঙ্গা থানার ওসি। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায় হলেন টালিগঞ্জ থানারই ওসি। বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাস হলেন ট্যাংরা থানার নতুন ওসি। মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসু হলেন উত্তরবন্দর থানার ওসি। তাছাড়াও ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার হলেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি। তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্ত কুমার দাস হলেন পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি। বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি হলেন দীপক মণ্ডল। প্রশান্ত কুমার ঘোষ হলেন ট্যাংরা থানার অতিরিক্ত ওসি। সাগর মুখোপাধ্যায় হয়েছেন টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি। মৃন্ময় মজুমদার হয়েছেন উল্টোডাঙ্গা থানার অতিরিক্ত ওসি। সিথি থানার অতিরিক্ত ওসি হলেন সুবীর সাহা। কর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধর হলেন মানিকতলা থানার অতিরিক্ত ওসি। পার্থপ্রতিম চক্রবর্তী প্রগতি ময়দান থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ফের ব্লু লাইনে বিভ্রাট। মঙ্গলবার অফিস টাইমে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষজনকে। সিগন্যালিং এর জেরেই দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে মেট্রো এবং বরানগর স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে মেট্রো। সেই ব্যাপারে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বার্তা দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ফের ব্লু লাইনে বিভ্রাট। দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে মেট্রো। বরানগর স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে মেট্রো। মঙ্গলবার অফিস টাইমে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে। সিগন্যালিং এর জেরেই এই সমস্যা যে হতে পারে সেই ব্যাপারে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বার্তা দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এমনকি কেন এই সমস্যা তাও স্পষ্ট করেছে মেট্রো কর্তৃপক্ষ। এক বার্তায় কলকাতা মেট্রো জানাচ্ছে, সোমবার রাতে পেট্রোলিং চলাকালীন বরানগর এবং নোয়াপাড়ার মধ্যে একাধিক জায়গায় সিগন্যালিং এর কেবল কাটা রয়েছে বলে দেখতে পান কর্মীরা। দ্রুত তা স্বাভাবিক করার চেষ্টা করা হয়, নতুন কেবল লাগানো হয়, কিন্তু পরিস্থিতি ঠিক না হওয়ায় ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেই কারণেই দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে বলেও আশঙ্কা। আর তার জেরেই সকাল থেকে বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মেট্রো। তবে কিভাবে সিগন্যালিং এর কেবল কাটলো তা স্পষ্ট করা হয়নি মেট্রোর তরফে। বলে রাখা ভালো, সম্প্রতি ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুট নিয়ে যাতায়াতকারীদের ক্ষোভের অন্ত নেই। দেরিতে মেট্রো স্টেশনে পৌঁছানো, মেট্রোর দরজা বন্ধ না হওয়া, একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো নানা সমস্যায় জেরবার যাত্রীরা। তাদের দাবি, নয়া 3 রুট উদ্বোধনের পর থেকে ব্লু লাইন যেন দুয়োরানি হয়ে গিয়েছে। পুজোর সময় যদিও সেভাবে কোনো সমস্যা হয়নি, তবে পুজোর পর থেকে ফের একই সমস্যা। এখন যেন ভোগান্তির নাম ব্লু লাইন মেট্রো। প্রত্যেক দিনে মেট্রো সমস্যার জেরে ভুগতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীদের। তার ফলে অত্যন্ত বিরক্ত যাত্রীরা। প্রশ্ন উঠছে মেট্রো পরিষেবা নিয়েও। হাই নিউজ নেটওয়ার্ক। বজ্রপাত ঠেকাতে রাজ্যের বড় উদ্যোগ। গ্রাম বাংলায় ফিরছে তালগাছের যুগ। তালগাছে রক্ষা করবে বজ্রপাত থেকে। 4 জেলায় শুরু হচ্ছে 300 কিমি সবুজ প্রাচীর। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ ছিল তালগাছ। সেই তালগাছই বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় একসময় ছিল ভরসাস্থল। কিন্তু দ্রুত কমে যাওয়া তালগাছের সংখ্যায় বেড়েছে বজ্রপাতে মৃত্যুর ঘটনা। আর সেই কারণেই নড়ে চড়ে বসেছে রাজ্যের বন দফতর। বজ্রপাত প্রবণ এলাকায় নতুন করে তালগাছ লাগিয়ে প্রাকৃতিক সুরক্ষা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বর্ষার আগেই দক্ষিণবঙ্গের 4টি জেলায় 75,000-এরও বেশি তালগাছের চারা রোপণ করা হবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও বর্ধমানের নির্দিষ্ট অংশে মোট 300 কিলোমিটার রাস্তার ধারে এই চারাগাছগুলি বসানো হবে। ইতিমধ্যেই বীজ সংগ্রহের কাজও শুরু হয়েছে। বন দফতরের দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার জানান,
তালগাছ বজ্রপাত রোধে প্রকৃতির এক লাইফ সেভার। কারণ গাছটির উচ্চতা প্রায় 100 ফুট পর্যন্ত হয় এবং শিকড় মাটির গভীরে পৌঁছে প্রাকৃতিক আর্থিংয়ের মতো কাজ করে। ফলে বজ্রপাতের সময় তালগাছই প্রথম আঘাত শোষণ করে নেয়, আশেপাশের মানুষকে রক্ষা করে। বন দফতরের প্রশাসনিক সূত্রের খবর, স্কুল, কলেজ, হাসপাতাল, জনবসতি এবং বজ্রপাত ঝুঁকিপূর্ণ এলাকাগুলিকে অগ্রাধিকার দিয়েই রোপণ করা হবে। পাইলট প্রকল্প হিসেবে বাঁকুড়া 150 কিমি, পুরুলিয়া 100 কিমি এবং বীরভূম বর্ধমান 50 কিমি রাস্তার ধারে 4 মিটার অন্তর চারা লাগানো হবে। বন দফতরের এক আধিকারিক জানান, দক্ষিণবঙ্গের কিছু জেলায় প্রতি বছর 60 থেকে 70 জন বজ্রপাতে মারা যাচ্ছেন। তাল ও খেজুর গাছ কমে যাওয়াকেই এর বড় কারণ বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহল মহলের মতে, বিজ্ঞানও প্রমাণ করে দিচ্ছে তাল গাছ বাড়লে বজ্রপাতে মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমে। তাই প্রশাসনের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। হাই নিউজ নেটওয়ার্ক। গভীর জঙ্গলে ঘুরছে ভাল্লুক। হঠাৎ বাঘের সামনে অদ্ভুত ভঙ্গি করতে থাকে ভাল্লুকটি। নিজেকে বাঁচানোর চেষ্টায় বিভিন্ন ভঙ্গি করতে থাকা ভাল্লুকটিকে দেখে তাজ্জব হয়ে মাটিতে বসে পড়ে বাঘটিও। গভীর জঙ্গলে ঘুরছে ভাল্লুক। হঠাৎ একটি বাঘ আক্রমণ করে তাকে। অদ্ভুত ভঙ্গি করতে থাকে ভাল্লুকটি। নিজেকে বাঁচানোর চেষ্টায় বিভিন্ন ভঙ্গি করতে থাকা ভাল্লুকটিকে দেখে তাজ্জব হয়ে যায় বাঘটিও। চুপ করে বসে পড়ে মাটিতে। মুহূর্তেই উধাও হয়ে যায় ভাল্লুকটি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও। আসলে প্রতিদিনই কিছু না কিছু ঘটে বনাঞ্চলে, তার কিছু কিছু সামনে আসে। দুই শক্তিমান প্রাণীর একটি 57 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিপদের মুখে পড়ে চালাকি দেখিয়ে বাঘের সামনে থেকে ভাল্লুক। ভিডিওটিতে দেখা গিয়েছে গভীর জঙ্গলে ভাল্লুকটিকে আক্রমণ করে একটি বাঘ। ভাল্লুকটি প্রথমে পালাতে গেলে বাঘটি তার পিছু নেয়। এরপরই রুখে দাঁড়ায় ভাল্লুকটি। নিজেকে রক্ষার তাগিদে সতর্ক করতে থাকে বাঘটিকে। তার নানা কাণ্ড দেখে মাটিতে বসে পড়ে বাঘটিও। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভাল্লুকটি। হতবাক হয়ে কিছুক্ষণ সেখানে বসে থাকে বাঘটি। এরপর শিকার হারানোর পর ক্লান্ত শরীরে ফিরে যায় সে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। 24,000-এরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। নেট নাগরিকরা মজার মজার মন্তব্য করছেন সেখানে। একজন লেখেন, বাঘের ওজন 300 কেজিরও বেশি। কেউ কল্পনাও করতে পারে না ওরা লড়াই করছিল। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, মনে হয় বাঘটি ক্ষুধার্তই ছিল না। হাই নিউজ নেটওয়ার্ক। চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। নভেম্বরের শুরু থেকেই রাজ্যে শীতের আমেজ। কয়েকদিন ধরে ভোরের দিকে কুয়াশা অনেকটাই ঘন হয়ে উঠেছে। তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই শীতের ধারায় বিরতি পড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই রাত ও ভোরের দিকে বাড়ছে তাপমাত্রা। নভেম্বরের শুরু থেকে রাজ্যে বেশ ভালোই শীতের আমেজ ছিল। উত্তরবঙ্গ তো অনেক আগেই পারদ পতনের সাক্ষী। দক্ষিণবঙ্গেও হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছিল। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই শীতের ধারায় বিরতি পড়ছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে প্রায় সব জেলাতেই রাত ও ভোরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। শুধু পারদ চড়ছে না, কয়েকদিন ধরেই ভোরের দিকে কুয়াশা অনেকটাই ঘন হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল সকাল চোখে পড়ছে সাদা পর্দার মতো কুয়াশা। এতে দৃশ্যমানতা কমে গিয়ে অসুবিধায় পড়ছেন পথ চলতি মানুষ। রাস্তায় বেরোলেই সকলকেই কুয়াশার জন্য বাড়তি সতর্কতা নিয়ে চলতে হচ্ছে। আবহাওয়া দফতর বলছে, এই হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নতুন ঘূর্ণাবর্ত এবং তার জেরে বাড়তে থাকা পূবালি হাওয়া। সাধারণত উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া নামতে থাকে, যা শীত নামার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কিন্তু বর্তমানে সেই উত্তরে হাওয়া বাধাগ্রস্ত। তার বদলে পূর্ব দিক থেকে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে। এর ফলে বাতাসে আর্দ্রতা বাড়ছে এবং দিনের বেলায় তাপমাত্রা কয়েক ডিগ্রিও বাড়ছে।
হাওয়া অফিসের অনুমান এই ট্রেন্ড আরও কয়েকদিন চলতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। ফলে দুপুরের দিকে গরমের মতো অস্বস্তি ফিরে আসতে পারে। তবে রাত ও ভোরবেলায় হালকা ঠান্ডা থাকবে। তাই শীত একেবারে মিলিয়ে যাবে এমনটা নয়। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা 19 ডিগ্রি থেকে 29 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলেই পূর্বাভাস। উত্তরবঙ্গের অবস্থাও একই রকম। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় ঠান্ডা থাকলেও প্রত্যাশার তুলনায় পারদ কম নেমেছে। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। যে সকল পর্যটকেরা শীত উপভোগের আশায় উত্তরবঙ্গে ছুটে আসেন তারা এই মুহূর্তে সামান্য হতাশ হতে পারেন। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বর মাস শুরু হওয়ার আগেই জেলায় জেলায় শীতের আমেজ ফের জোরদার হবে বলে আশা করা হচ্ছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে। সব মিলিয়ে শীতের ধরন যেন এখন খেলার ছলে বদলাচ্ছে, কখনো শীত কখনো উষ্ণতা। তবে এই টালমাটাল পরিস্থিতি কাটলেই শীত ফের রাজ্যে ঢুকবে, এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।